ধানের শীষটা নিলেন ভালো লাগে, কারণ এটা মানলে এমপি হওয়া যায়, মন্ত্রী হওয়া যায়। আর গণভোট মানলে হাসিনার ফ্যাসিবাদী কর্তৃত্ব শাসনের সংবিধানের সমস্ত কাঠামো পরিবর্তন করে নতুন রাষ্ট্রের যে বন্দোবস্ত ঐক্যমত্য কমিশনে হয়েছিল ওইটা মানতে হয়, তাহলে আপনাদের কর্তৃত্ববাদী শাসন থাকবে না। সাহস থাকলে বলুন যে প্রধানমন্ত্রী যে গণভোটে হ্যাঁ বলেছে সেই গণভোটের রায় আপনি মানতে রাজি হন। তো এইটাকে আপনি দ্বিচারিতা বলবেন না, বিশ্বাসভঙ্গ বলবেন না, থেকে ইমানদারি বলবেন। এই ব্যাধি থেকে বাঁচার জন্য আবু সাইদ, মুগ্ধ, আনাস, মেহেদী হাসানরা জীবন দিয়ে, সহস্রাধিক লোকের রক্ত, 30,000 লোকের আহত ক্ষত বিক্ষত শরীর দিয়ে, জুলাইয়ের অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ দেখতে চেয়েছিলাম। এই বাংলাদেশ আমরা চাইনি। আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা সব জায়গায় কাউন্সিলর দেব, মেয়র দেব, চাঁদাবাজ সন্ত্রাসীদের হাত থেকে খুলনা সিটিকে মুক্ত করে আমরাই নির্বাচনে বিজয়ী হব। মাদক এমন কোন পাড়া নাই যেখানে কোনো মাদকের ব্যবসা আড্ডা নাই। ধর্ষণ, সন্ত্রাস, চাঁদাবাজি, এখন তো আলহামদুলিল্লাহ কি বলা যাবে, যারা ক্ষমতায় এসেছেন তারা তৃণমূলে জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, তাদের গ্রামে গঞ্জে চাঁদাবাজি, মস্তানি, লুটপাট, মাদকের সিন্ডিকেটের তারাই নেতৃত্ব দিচ্ছে। এই সিন্ডিকেট ভাঙতে হবে। আপনারা কি ভাঙতে পারবেন? তারুণ্যের অদম্য শক্তি নিয়ে পাড়ায় পাড়ায় মাদকের আড্ডা আমি দেখে খুশি হই। মিডিয়াতে দেখলাম খুলনার কোন কোন এলাকায় মাদকের বিরুদ্ধে তরুণরাই এখন পাল্টা প্রতিরোধ গড়ে তুলতেছে। তারা মিছিল করতেছে, পুলিশকে সাহায্য করতেছে, র্যালি করতেছে, মাদক ব্যবসায়ীদেরকে থানায় নিয়ে তাদেরকে ধরায় দিচ্ছে। রাজনীতির নামে চাঁদাবাজি, সন্ত্রাস আজকে আমার সমাজ দেহে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি বাসা বেঁধেছে। এই বাসা ভাঙতে হবে আমার তরুণ যুবক ভাইদেরকে। উনার মন্ত্রীরা বলছেন যে যখন সংসদে প্রশ্ন করা হয়েছে আপনারা গণভোটের গণরায় কেন কার্যকর করেন, উনারা বলেন যে এই গণভোট সংবিধানে নাই, সংবিধান সংস্কার পরিষদ সংবিধানে নাই, এই শপথের বিধান সংবিধানে নাই। আজব ব্যাপার। তো সংবিধানে নাই তো আপনি যে এমপি হলেন যে জাতীয় ভোটে, এটাও তো সংবিধানে নাই। আছে? সংবিধানে আছে? সংবিধানে যা আছে 24 সালে ভোট হইলে বিদ্যমান সংবিধান অনুযায়ী ভোট হইতে হয় 5 বছর পরে 29 সালে। তাহলে 26 সালে কিসের ভিত্তিতে ভোট করলেন? একটা অর্ডারের ভিত্তিতে ভোট করেছেন, যে অর্ডারটা সরকারের মন্ত্রীরা, এখন প্রধানমন্ত্রী, ঐক্যমত্য কমিশনের বিএনপি যারা রিপ্রেজেন্ট করেছিলেন সবাই জানেন 2025 সালের 13ই নভেম্বর যে প্রেসিডেন্সিয়াল অর্ডার হয়েছিল, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, অর্থাৎ সংবিধান সংস্কার আদেশ একটা জারি হয়েছিল 13ই নভেম্বর 2025। এই আদেশে উল্লেখ ছিল, একটা গেজেট প্রকাশ হয়েছে, সেই আদেশেই বলা হয়েছে একই দিনে জাতীয় ভোট হবে, গণভোট হবে। এবং ওই সংস্কার পরিষদের সদস্যরা যিনি এমপি হবেন তিনি এমপিরও শপথ নেবেন, সংস্কার পরিষদের সদস্যের শপথ নেবেন। 30 দিনের মধ্যে পরিষদের অধিবেশন আহ্বান করবেন, সেখানে এই জুলাই সনদের গণভোটের রায় বাস্তবায়িত হবে। 180 দিনের মধ্যে বাস্তবায়িত না হলে অটোমেটিক্যালি এটা বাস্তবায়িত হয়েছে বলে ধরে নেওয়া হবে। গেজেট ইজ দেয়ার, আপনি গেজেট পড়ে দেখেন। এখন সেই সরকারের মন্ত্রী এমপিরা যদি বলে ওটা সংবিধানে নাই, তাই যদি বলেন তাহলে আপনি সংবিধানে নাই তো আপনার এমপিগিরি, নির্বাচন, পার্লামেন্ট, সরকারে তো সংবিধানে নাই। কিসের ভিত্তিতে আপনি আছেন? হোয়াট ইজ ইউর লিগ্যাল বেস? আপনার লিগ্যাল বেস হচ্ছে 2025 সালের 13ই নভেম্বরের প্রেসিডেন্সিয়াল অর্ডার হচ্ছে আপনার আইনি ভিত্তি। সেই আইনের ভিত্তিতে আপনি ভোটে অংশ নিয়েছেন। একটাকে মানবেন আর একটাকে মানবেন না। এই একই ভোটে 2 রেজাল্ট, একটা ধানের শীষ আর একটা গণভোট। ধানের শীষটা নিলেন ভালো লাগে, কারণ এটা মানলে এমপি হওয়া যায়, মন্ত্রী হওয়া যায়। আর গণভোট মানলে হাসিনার ফ্যাসিবাদী কর্তৃত্ব শাসনের সংবিধানের সমস্ত কাঠামো পরিবর্তন করে নতুন রাষ্ট্রের যে বন্দোবস্ত ঐক্যমত্য কমিশনে হয়েছিল ওইটা মানতে হয়, তাহলে আপনাদের কর্তৃত্ববাদী শাসন থাকবে না। প্রধানমন্ত্রী অসীম ক্ষমতা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ভারসাম্য, সাংবিধানিক পদগুলোতে নিয়োগ দেওয়া, আর্টিকেল 70 এবং উচ্চ কক্ষে পিআর পদ্ধতি, এইগুলোকে সব বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে বলছে আমরা এগুলো বাদ দিয়ে মানবো। তার অর্থ হলো এগুলো মানলে ওনারা সেই আগের ফ্যাসিবাদের মতো কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারবেন না বলে এই জুলাই সনদ ওনাদের কর্তৃত্ববাদী শাসনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।
ওনারা একবারও বলেন না যে আমরা গণভোট মানবো, ওনারা বলেন জুলাই সনদ মানবো অক্ষরে অক্ষরে। তার অর্থ হলো ওই যে কয়টা নোট অফ ডিসেন্ট দিয়েছেন ওটা বাদ দিয়ে যা থাকে তাই ওনারা মানবেন। তো ওই কয়টা বাদ দিয়ে যা থাকবে তাতে সংবিধানের কোনো গুরুত্বপূর্ণ কাঠামোগত পরিবর্তন হবে না, এটা একেবারে ইম্যাটেরিয়াল। সাহস থাকলে বলুন যে প্রধানমন্ত্রী যে গণভোটে হ্যাঁ বলেছে সেই গণভোটের রায় আপনি মানতে রাজি হন। আপনি কি আপনার দেওয়া হা ভোটকে ইগনোর করবেন? আপনি যে হাতে ভোট দিলেন তাই এটা না মানার অর্থ হলো আপনি নিজের ভোটকে নিজে অস্বীকার করলেন, তাই দাঁড়ালো না? এটা হচ্ছে রাজনৈতিক সমাজে বাসা বেঁধেছে, এটা আরেকটা সমাজের দুরারোগ্য ব্যাধি যে ক্ষমতায় গিয়েই জনগণের কাছে দেওয়া অঙ্গীকারকে ভুলে যাওয়া, নিজেদের বিচারিতা, কথা দিয়ে কথা না রাখা, এটাকে আপনি কি বলবেন? আপনি বিরোধী দলকে মুনাফেক বলেন, বলেন না আমি কোথায় কথা দিয়ে কথা রাখিনি, বরং আমরাই কথা দিয়েছিলাম। 70% লোক গণভোটে যে হ্যাঁ ভোট দিয়েছে, আমরা জীবনের বিনিময় হলেও আমরা সেই গণভোটের রায় কার্যকর করব। আমরা আমাদের কথার উপরে ঠিক আছে কিনা বলেন? একবার পারলে বলেন সরকারি মন্ত্রীদেরকে বলবো যে গণভোট আপনারাই তো দিয়েছেন 70% ভোট, এখানে বিএনপিরও ভোট আছে, খালি জামাতের ভোট না। বাংলাদেশে জামাতের ভোট 70% না। পার্লামেন্ট ইলেকশন আমরা কত ভোট পেয়েছি? তাহলে বাকি ভোট তো বিএনপির আছে এর মধ্যে, ঠিক না? তো আপনারাই হাতে ভোট দিয়ে হ্যাঁ মানতে চান না কেন? তাহলে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন যে আমরা হাতে ভোট দিতে বলেছিলাম। সালাউদ্দিন সাহেব তো বলেছেন যে আপনি কথা দিয়ে এখন এরকম উল্টাপাল্টা করেন কেন? গণভোট তো আপনাদের প্রস্তাব ছিল। বলে হ্যাঁ আমরা মেনে নিছি এই জন্য যদি ভোট না হয় সেই জন্য আমরা একটা মাঝামাঝি আপোষ করছি। এটা কোনো কথা হলো? তো এইটাকে আপনি দ্বিচারিতা বলবেন না, বিশ্বাসভঙ্গ বলবেন না, থেকে ইমানদারি বলবেন? সাহস থাকলে আপনি পার্লামেন্টে এসে বলেন যে ভাই রে বাবারে হাতে ভোট দিতে কইছিলাম, এই কারণে আমরা গণভোটে হাতে ভোট দিইনি। থাকলে বলেন পার্লামেন্টে। তা কি কোনোদিন বলছে ওনারা যে না আমরা হাতে ভোট দিই নাই? একথা বলেন, জাতির কাছে স্বীকার করেন, তাহলে আমরা বুঝবো যে না আপনাদের কথা আর কাজ ঠিক আছে। ওদিকে হাতে ভোট দেবেন, আবার এদিকে গণভোট মানবেন। এইটা হলো সমাজের আর এক ব্যাধি, সোশ্যাল মিডিয়ার এক ব্যাধি, মাদক এক ব্যাধি, সন্ত্রাস এক ব্যাধি। বিভিন্ন জায়গায় বিরোধী দলের উপরে হামলা করা হচ্ছে। বিরোধী দলের এমপি, সংসদ সদস্য যারা যেখানে যাচ্ছে, যে কয়টা জায়গায় মারামারি হয়েছে, কোন জায়গায় শিবির আক্রমণ করে নাই। শিবির আক্রান্ত হয়েছে আগে, তারাই আক্রমণ করেছে। জুলাই সনদের উপরে সেমিনার হচ্ছে, করতে দেবে না, ভেঙে দেবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঠিকাদারি নতুন ক্যাম্পাস হবে, ওদের ঠিকাদারি কন্ট্রাক্টরি ছাত্র দলের লোকেরা করবে। শিবির বলছে না, যেহেতু তারা ছাত্র সংসদে আছে এখানে টেন্ডার দিতে হবে এবং নিরপেক্ষভাবে হবে, তা মানবে না। করো হামলা, পিটায় ক্যাম্পাস থেকে বের করো। তাহলে ছাত্রলীগ আওয়ামী লীগের সাথে এখনকার আর কিসের পার্থক্য? শুধু দলের নামটা পার্থক্য, চরিত্র ঠিকই আছে। আমি কি ভুল বলেছি? 5 মাস যে বললেন না, দলীয় 11টা সরকারি পদ, অ্যাডিশনাল সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, ইলেকশন কমিশন, বিভিন্ন কর্পোরেশনে আপনারা আপনাদের দলীয় লোকদেরকে নিয়োগ দিয়েছেন। সরকারি পদে নিয়োগের ক্ষেত্রে বিধি আছে, যদি কোনো পদে কোনো সংগঠনে থাকে সেটা পদত্যাগ করবেন, কোনো পদত্যাগ করে নাই। প্রত্যেকটি জেলা পরিষদে দলীয় লোক নিয়োগ করা হয়েছে, সিটি কর্পোরেশনে দলীয় নিয়োগ করা হয়েছে। উন্নয়ন কর্তৃপক্ষ আছে 8টা বাংলাদেশে, সেখানে সব বিএনপির অমুক সভাপতি তমুক সভাপতি সব দেওয়া হয়েছে। আর টাকা পয়সা, টেন্ডার, কাজের লুটপাটের বড় বাজার তারা বসে গেছে। এখন সব ভাগ বাটোয়ারা, লুটপাট চলবে সব নিজেদের মধ্যে। আমার কথাটা আমি বুঝাইতে পারছি? এটা হচ্ছে রাজনীতির এক দুরারোগ্য ব্যাধি। এই ব্যাধি থেকে বাঁচার জন্য আবু সাইদ, মুগ্ধ, আনাস, মেহেদী হাসানরা জীবন দিয়ে, সহস্রাধিক লোকের রক্ত, 30,000 লোকের আহত ক্ষত বিক্ষত শরীর দিয়ে, জুলাইয়ের অভ্যুত্থানের মধ্য দিয়ে এটা নতুন বাংলাদেশ দেখতে চেয়েছিলাম। এই বাংলাদেশ আমরা চাইনি। ভিন্ন মতের উপরে দমন পীড়ন হবে, দুর্নীতি হবে, লুটপাট হবে, চাঁদাবাজি হবে, আবার ক্যাম্পাসে সংঘাত হবে। এই বাংলাদেশের জন্য আমাদের সন্তানরা রক্ত দেয় না। আশ্বস্ত হচ্ছি যে আমার এই প্রতিনিধি সম্মেলনে উপস্থিত যুবকরা চরিত্র গড়বে, কোরআন পড়বে, ইসলামী আন্দোলনের মান বৃদ্ধি করে বাতিল, তাগুত, কুপ্রবৃত্তি, চাঁদাবাজি, মস্তানি, সন্ত্রাসের বিরুদ্ধে পাড়ায় পাড়ায় যুবকদের নিয়ে, যত যুবক তত কমিটি,
পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যুব কমিটি করতে হবে। এই বার্তা, এই মেসেজ মহানগরীর 31টি ওয়ার্ড, নাকি 31টা ওয়ার্ড আছে তো, 31টি ওয়ার্ড, সবাইকে রাজি আছেন? প্রত্যেক পাড়ায় পাড়ায় যুব কমিটি হবে এবং এই কমিটি করে মহানগরীর ভিত্তি এমন ভাবে আমরা গড়ে তুলব, আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা সব জায়গায় কাউন্সিলর দেব, মেয়র দেব, চাঁদাবাজ সন্ত্রাসীদের হাত থেকে খুলনা সিটিকে মুক্ত করে আমরাই নির্বাচনে বিজয়ী হব। আগামী নির্বাচনে মহানগরী আমির মাহফুজুর রহমানকে আমরা সিটি মেয়র পদে মনোনয়ন দিয়েছি। আপনারা সে খবর জানেন? সব জায়গা থেকে খবর আসতেছে কি, যে আমাদের যারা যেখানে এমপি, সরকারি দলের সংরক্ষিত মহিলা আসনের বিএনপি এমপিদেরকে আমাদের পুরুষ এমপিদের আসনের কি হচ্ছে না হচ্ছে তার খবরদারি মাতুব্বারি করার জন্য ঠিকাদারি দিয়েছে। এটা সংবিধান বিরোধী। আমাদের এমপিরা জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি, তার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বিদ্যুৎ, হাসপাতাল, শিক্ষা, স্বাস্থ্য কি হবে হবে না, সরকারের সঙ্গে আমার এমপিরা জনপ্রতিনিধি হিসেবে সেই দায়িত্ব পালন করবে। আপনি আপনার দলের একজন এমপি মহিলা যার কোনো ভোট লাগে নাই, দলের সাথে খাতির থাকলেই এমপি, তিনি এসে কয়রায়, পাইকগাছায়, খুলনায় খবর নেবে কি কাজ হইতেছে, অফিসে যাবে, ইউনো অফিসে যাবে, কর্পোরেশনে যাবে, থানায় যাবে, বলে আমি যা কব তাই শুনতে হবে। এটা কি মগের মুল্লুক পাইছেন? আগে যে দল ছিল তারা ভাবতো দেশটা ওনাদের বাপের, এখন দেশটা কাদের? আপনি বক্তৃতায় বলেন সবার আগে বাংলাদেশ, এখন তো দেখছি না সবার আগে বিএনপি, তার আগে এমপি। ব্যাপারটা তাই হয়েছে না? সংবিধানের আইন লঙ্ঘন করছেন। নির্বাচিত এমপির কাজ তদারকি করার জন্য সরকারের বিভাগ আছে, দুর্নীতি করলে দুর্দমন কমিশন আছে, জেলা প্রশাসন আছে। আরেকটা সংরক্ষিত আসনের নারী যিনি বিনা ভোটে, তাকে আপনি পাঠিয়ে দেবেন আরেকজনের উপর খবরদারি করতে। এগুলো হচ্ছে দলীয়করণের, সন্ত্রাস, সহিংসতা, চাঁদাবাজির, সিন্ডিকেটের বড় প্রমাণ।